এখন আমি আলোচনা করব বাংলাদেশের বেগম রোকেয়ার সাথে আমি তুলনা করব বুকার টি ওয়াশিংটনের। বুকার টি ওয়াশিংটন যিনি আমেরিকার নিগ্রো উন্নতির একটা বিরাট প্রপোনেন্ট ছিলেন, তার সাথে আমি তুলনা করব বেগম রোকেয়ার। তো বেগম রোকেয়া এবং বুকার টি ওয়াশিংটন দুজনই জার্মান দর্শন প্রভাবিত ছিল, এবং একজন কালো মানুষ আর একজন মহিলা। তো এই যারা রেসিস্ট ও সেক্সিস্টদের ঘৃণা করেন তাদের জন্য এই ভিডিওটা প্রচণ্ডভাবেই উদ্দীপ্ত করা, কারণ বাংলাদেশে যারা প্রথম সবচেয়ে ইন্টারন্যাশনাল স্কলার ছিলেন তিনি হল বঙ্কিমচন্দ্র। তিনি একদিকে তিনি প্রচণ্ডভাবে রেসিস্ট ছিলেন। তো বাংলা সাহিত্য এখনও অনেকখানি ব্রাহ্মণ্যবাদে ভুগছে, কাজেই ব্রাহ্মণ্যবাদ থেকে মুক্তি পাওয়ার জন্য আমার এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট হবে বলেই আমি আশা করছি। তাহলে এখন আমরা দেখব যে আসলে কি হয়েছিল ওই বেগম রোকেয়ার যে আমরা কথা বলছি। বেগম রোকেয়াকে আমরা আসলে বুঝতে পারি না। বেগম রোকেয়াকে বুঝলে বাংলাদেশের অনেক উন্নতি হয়ে যেত, এবং রবীন্দ্রনাথ সারা জীবনে বেগম রোকেয়া নিয়ে একটা শব্দ উচ্চারণ করেনি। কেন উচ্চারণ করেনি সেটাও এই ভিডিওতে আমি আলোচনা করব। তো বেগম রোকেয়া কিন্তু বঙ্কিমচন্দ্রের পর একটা পুরো বই লিখে ফেলেছেন, কিন্তু বেগম রোকেয়া নামটাও কোথাও উচ্চারণ করেননি। তো বঙ্কিমচন্দ্র কি ছিলেন? প্রচণ্ডভাবে রেসিস্ট ছিলেন। তো আমার এই ভিডিওটা রেসিস্ট এবং সেক্সিস্টদের বিরুদ্ধে। তো এই আমেরিকায় এই ট্রাম্প থেকে শুরু করে অনেকেই কিন্তু রেসিস্ট কিছুটা। তো এই নাম কি বলে, এই যে বারাক ওবামার বিরুদ্ধে কিন্তু ট্রাম্পের উত্থান, আর বারাক ওবামার বিরাট বড় উদ্দীপনা ছিলেন কিন্তু বুকার টি ওয়াশিংটন। তো বুকার টি ওয়াশিংটন 1856 সালে জন্মগ্রহণ করেন, এবং তিনি 59 বছর বয়সে মারা যান। তো 59 বছরে তিনি যখন মারা যান, তো এটা হলো গিয়া আর বেগম রোকেয়া মানে তিনি বেঁচে ছিলেন 59 বছর, আর বেগম রোকেয়া 1880 সালে জন্মান এবং মারা যান 1832 সালে। তো 1832 সালে যখন বেগম রোকেয়া মারা যান 9 নভেম্বর বা 9 ডিসেম্বর, তাইলে তিনি বেঁচে ছিলেন হলো গিয়া আপনার 52 বছর, 52-53 বছর বেগম রোকেয়া বেঁচে ছিলেন। আর বুকার টি ওয়াশিংটন কিন্তু দুজনেই শিক্ষার জন্য প্রচণ্ড, এবং দুজনের ছিল অদম্য বই পড়ার ইচ্ছা। তো এই রবীন্দ্রনাথ ঠাকুরের মাধ্যমে আমরা কি পাই? রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে আমরা পাই আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, কি চিকচিক করে বলো কোথা নেই কাদা, দুই ধারে কাশবন ফুল ফুলে সাদা। কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু এই পদ্মা নদীর বজরায় তিনি বসে শুয়ে শুয়ে অনেক কবিতা লিখছেন, কিন্তু পদ্মা নদী কিনে একটা কবিতাও তিনি লেখেননি, কারণ জাতির মন বড় হয়ে যাক এটা রবীন্দ্রনাথ ঠাকুর চাননি। কিন্তু তিনি আর ইকবাল, তো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিদ্বন্দ্বী ছিলেন প্রচণ্ডভাবে আল্লামা ইকবাল, যিনি পাকিস্তান প্রস্তাবটা করেছিলেন। তিনি কিন্তু নিজেকে জিন্দারুদ বলতেন, যে আমি হলাম কি জীবন্ত নদী, জীবন্ত প্রবাহিনী। তাহলে এই যে রবীন্দ্রনাথের সাথে ইকবালের যে পার্থক্য, তাই সেটার কিন্তু পিছনে আরেকজনের হাত ছিল, সেটা হলো ইকবাল প্রচণ্ডভাবেই পড়তেন, এই যে নাম কী বলে বুকার টি ওয়াশিংটন। বুকার টি ওয়াশিংটন যে বিশাল, তিনি বইটা মানে তিনি তো টাস্কেগি ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা, আর বেগম রোকেয়া তো ওই সাখাত মেমোরিয়াল গার্লস স্কুলের প্রতিষ্ঠাতা। তো এই বুকার টি ওয়াশিংটন কিন্তু তার বইতে কিন্তু আপ ফ্রম স্লেভারি বইটার নাম পড়ে দেখতে পারেন। মানে তিনি সেখানে আমাজন রিভারের কথা বলছেন যে একটা বিশাল নদীতে, বিশাল সমুদ্রে একটা কোথাও কোনো বাতাস নাই, ওই এনসিয়েন্ট মেরিনারের মতো। তো ওই এনসিয়েন্ট মেরিনারের যেমন বিরাট একটা এই সমুদ্রে সেই মেরিনার কোনো খাবার নাই, পানি নাই, একলা কোনো বাতাস নাই, সেই মানে সেই জনমানবহীন কোনো অন্য কোনো জাহাজ ছাড়া, সেই জাহাজে পানি ছাড়া, খাদ্য ছাড়া দিনের পর দিন এই নাবিকরা মানে মৃত্যুর অপেক্ষায় আছে, ক্ষুধার্ত অবস্থায় আছে, কীভাবে। এই সময় হঠাৎ করে একটা জাহাজের সন্ধ্যা তাদের দিকে আসে, তখন এই জাহাজের সবাই নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে, বাকেট নিয়ে, যে একটা বালতি নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে যে আমাদেরকে একটু খাওয়ার পানি দাও, আমাদের একটু খাওয়ার পানি দাও। তখন বলেন যে না, এই বাকেটগুলো ফেলে দাও। বলে কেন বাকেট ফেলে দেবো কেন? বলে তোমরা তো আছো সেই আমাজনের তীরে। আমাজন এত মানে বিশাল, যদি যে এই পদ্মা মেঘনা যমুনার যে মিলিত প্রবাহ, মেঘনার যে বিরাট
মেঘনার যে বিরাট প্রবাহ, সেই বিরাট প্রবাহকেও যদি করা যায়, 5 গুণ করা যায়, 5টা মেঘনার বিরাট প্রবাহ যদি ওইখানে আমরা করি, তারপরেও কিন্তু মানে একত্র করলে এত পানি হবে না যত পানি এই আমাজন রিভার থেকে প্রবাহিত। সেই আমাজন রিভারের ডাক দিয়েছেন কে? এই বুকার টি ওয়াশিংটন। তো বুকার টি ওয়াশিংটনের সাথে বেগম রোকেয়ার প্রচণ্ড মিল ছিল। সেটা হলো বুকার টি ওয়াশিংটন ওই সময় নিগ্রোদেরকে বলা হয়েছে যে তোমরা বোকা শোকা, তোমরা গাধা গরুর মতো, তোমরা খাওয়া দাওয়া ঘুমাবা এবং কোনো উন্নত চিন্তা ভাবনা তোমাদের করার দরকার নাই। তো বুকার টি ওয়াশিংটন সেইখান থেকে এত পড়াশোনা করেছেন, তার একটা বই আছে আপ ফ্রম স্লেভারি, পড়ে দেখতে পারেন। আর বেগম রোকেয়ার তো অনেক বই আছে, মতিচুর, পদ্মরাগ, এগুলো আপনারা পড়ে দেখতে পারেন। তার প্রবন্ধগুলো তো এর রসনা পূজা, তারপরে নারী পূজা, এগুলো অসম্ভব চমৎকার লেখা। এবং তিনি মানে তসলিমা নাসরিন থেকে সম্পূর্ণ আলাদা বেগম রোকেয়া। তসলিমা নাসরিন পড়ে যারা মনে করেন যে নারীবাদী রাইটাররা বোধহয় এরকম হয়, পড়াশোনা কম থাকে আর চিল্লাপাল্লা বেশি করে, এটা কিন্তু না। বেগম রোকেয়ার এত পড়াশোনা ছিল যে ওই সময়কার যত পুরুষ, মানে এটা আমার কথা না, কাজী আব্দুল ওয়াদুদ যে শিক্ষাগোষ্ঠীর সবচেয়ে বেশি নাম করা, তো তিনি বলছিলেন যে ওই সময়ের যত পুরুষ ছিলেন তাদের থেকে পুরুষদের মধ্যেও তিনি সবচেয়ে বেশি পড়াশোনা করেছেন। কাজী ইমদাদুল হক বা তিনি তো মহিলা, কিন্তু ওই মহিলার সাথেও ওই পুরুষরা পড়াশোনায় পারেনি। তারা হলেন কায়কোবাদ বলি আর বলি, এই যে মহাশাসনের লেখক কায়কোবাদ বলি, মীর মোশাররফ হোসেন বিশ্বাস সিন্ধুর লেখক, বা কাজী ইমদাদুল হক যে আবদুল্লাহ লিখেছেন, এদের থেকেও বেশি পড়াশোনা ছিলেন বেগম রোকেয়ার। তো বেগম, এটা কার সাক্ষ্য? সেটা হলো গিয়া এই কাজী আব্দুল ওয়াদুদ। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে আসলেই বেগম রোকেয়ার প্রচণ্ড পড়াশোনা ছিল। এবং বেগম রোকেয়াকে বুঝতে গেলে আমাদের বুঝতে হবে এই আল্লামা ইকবালের প্রচণ্ড প্রভাব ছিল বেগম রোকেয়ার পরে। আর তিনি মানে ঠিক অপর প্রান্তে, তিনি হলেন বাংলাদেশি নারী, আর তিনি হলেন পাঞ্জাবি পুরুষ। তো এবং আরেকজনের প্রভাব ছিল, তিনি হলেন আকবর এলাহাবাদী। তো আকবর এলাহাবাদী যেমন বেগম রোকেয়া এটার উদাহরণ দিচ্ছেন ফিল্মে ক্যা বু আয়ে মা বাপ কি তো আর কি, তো মানে সরকার কি হ্যাঁ তালিম তো সরকার কি হ্যাঁ, দুধ তো ডিব্বে কি হ্যাঁ তালিম তো হ্যাঁ সরকার কি। তো এই যে উর্দু শব্দগুলা, উর্দু লেখাগুলো প্রচণ্ডভাবেই প্রভাব বিস্তার করেছিল নাম কি বলে এই বেগম রোকেয়ার পরে। আর বুকার টি ওয়াশিংটনের পর কে সবচেয়ে বেশি প্রভাব রেখেছিলেন? তিনি হলেন গিয়া এই এমারসন, র্যালফ ওয়াল্ডো এমারসন হলেন গিয়ে সেই সমুদ্র বা জার্মান দর্শন, সেই সমুদ্র, যেই সমুদ্রকে, যেই সুপেয় পানিকে তিনি বলতেছেন যে অ্যামাজন, কে? বুকার টি ওয়াশিংটন। তো বুকার টি ওয়াশিংটনকে আমরা পড়ার চেষ্টা করব, বুকার টি ওয়াশিংটনকে আমরা বোঝার চেষ্টা করব। বুকার টি ওয়াশিংটন ছিল অত্যন্ত চমৎকার একজন মানুষ। বুকার টি ওয়াশিংটনকে যদি আমরা বুঝি তাহলে কিন্তু আমরা ইকেও বুঝতে পারবো, এই যে নাম কি বলে নিটশেকেও বুঝতে পারবো। কারণ বুকার টি ওয়াশিংটন হলেন গিয়া, আমার বাংলাদেশে অনেকেই নিটশেকে বুঝে না। নিটশে যদি আমরা ইকবালকে আমরা অত বুঝিই না, ইকবালকে বুঝতে পারে বাংলাদেশি মুসলমানরা তো এই হিন্দুদের থেকে উন্নত হয়ে যেত, পশ্চিমবঙ্গের হিন্দুদের থেকে। কিন্তু নিটশে বা ইকবালকে বুঝতে গেলে আমাদের যদি বাংলাদেশি বেশিরভাগ যারা এই শিক্ষাগোষ্ঠীর, এরা ছিল ক্লাস 5-এর ছাত্র, ক্লাস 6-এর ছাত্রকে ক্লাস 6-এর পাঠ্য হলো গিয়া কার্লাইল, ক্লাস 7-এর পাঠ্যকে, ক্লাস 7-এর পাঠ্য হলো গিয়া মানে থমাস কার্লাইলের পরে যিনি তার বন্ধু, তিনি হলেন এমারসন। ক্লাস 8-এর পাঠ্যকে, ক্লাস 8-এর পাঠ্য হলো গিয়া ক্লাস 8-এর পাঠ্য হলো গিয়া নিটশে, ঠিক আছে। তো নিটশের পরে এই কার্লাইলের পরে আসছে এমারসনের পরে আসছে নিটশে, আর নিটশের পরে আসছে ইকবাল, ঠিক আছে। তাহলে ইকবালকে যদি আমরা বুঝতে চাই তাহলে কিন্তু আমাদের অনেকগুলো ধাপ পেরিয়ে আসতে হবে। তাহলে এই ধাপগুলো আমরা পেরিয়ে আসিনি বলে আমরা ইকবালকে বুঝি না। তাহলে ইকবালকে যদি বুঝতে হয় তাহলে আমাদের কী করতে হবে? মানে প্রথমে জার্মান দর্শন পড়তে হবে। জার্মান দর্শন পড়ার পরে আপনি কার্লাইল পড়বেন, থমাস কার্লাইল। তারপরে তার কী হয়েছে, হিরোশিপ, শার্টরোস, লেটার ডে প্যাম্পলেটিয়ার্স, এগুলো অসাধারণ বই, আপনার মধ্যে আগুন ধরাই দেবে, ফায়ার যেটাকে বলে।
তো আপনাকে বলা যায় যে তিনি কাপড় পরাই দিয়েছেন, মানে এই সুন্দর একটা নগ্ন মানুষকে সুটেড বুটেড করে দিয়েছেন, তার মানে কি একটা ভদ্রস্থ করে দেওয়া। তো সেই কার্লাইলের পরে আসছেন কে? এমারসনের পরে আসছেন নিটশের পরে আসছেন কে? আল্লামা ইকবাল। তা আল্লামা ইকবালকে বুঝতে পারলে আমরা এই বেগম রোকেয়াকেও বুঝতে পারবো, আমরা এই ইসমাইল হোসেন সিরাজীকেও বুঝতে পারবো, আমরা কেউ বুঝতে পারবো এই যে নাকি কাজী নজরুল ইসলামকে অনেক ক্ষেত্রে আমরা বুঝতে পারি না। এবং এই জিনিসটা আমাদের বুঝতে হবে, কাজী নজরুল ইসলাম কিন্তু তার সারা জীবনে এই বেগম রোকেয়া শব্দটা উচ্চারণ করেন নাই। তাহলে এই ধরনের কেন হলো যে রবীন্দ্রনাথ নজরুল দুজনেই বেগম রোকেয়াকে ওই শব্দটা উচ্চারণ করলেন না? কারণ নজরুল ইসলাম তিনি এই বাংলা সাহিত্যের একজন প্রধান হয়ে উঠছিলেন। তিনি রবীন্দ্রনাথকে গুরু করতেন, ইকবালকেও গুরু করতেন কাজী নজরুল ইসলাম। কিন্তু মানে কাজী নজরুল ইসলামের মধ্যে যে দ্বিধা ছিল সেটা কিন্তু বেগম রোকেয়ার মধ্যে ছিল না। বেগম রোকেয়া কাজী নজরুল ইসলামের 19 বছরের বড়, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। এবং কাজী নজরুল ইসলাম এই বেগম রোকেয়া কিন্তু পাকিস্তানপন্থী ছিলেন সম্পূর্ণভাবে, আর কাজী নজরুল ইসলাম তিনি সম্পূর্ণ পাকিস্তানপন্থী না, তিনি মানে কনফিউজ ছিলেন, শিক্ষা গোষ্ঠীর মধ্যে কনফিউজ ছিলেন। আমি আগেই বলেছি কাজী আব্দুল ওয়াদুদ বুঝতেন না যে রবীন্দ্রনাথ জ্ঞানী না ইকবাল বড় জ্ঞানী। তো এই কাজী আব্দুল ওয়াদুদ বুঝেন নাই, তার ফলে কিন্তু তিনি আল্লাহ রাসুলকে নিয়েও মানে আল্লাহ রাসুলকে সবচেয়ে বেশি সম্মান করেছেন ইকবাল। আল্লাহ রাসুলের প্রতি ঢাউস কিতাব লিখেছেন, আবার ঈশের প্রতি ঢাউস কিতাব লিখেছেন। এই যে নাম কি বলে এই গেটেকে প্রচণ্ড সম্মান করতেন কাজী, নাম কি বলে এই ইকবাল বলেছেন যে সেই সূর্যের সামনে আমি আমার বাতিটাকে জ্বালিয়েছি। মানে এই গেটে যদি সূর্য হয় আমি হলাম বাতি, মানে আমার লেখা যদি ভালো লাগে তোমরা গেটেকে অবশ্যই পড়বে। তাহলে এই যে এই কাজী আব্দুল ওয়াদুদ যেমন এই সন্ধিহান ছিলেন যে এবং তিনি এই কাজী আব্দুল ওয়াদুদ কিন্তু রবীন্দ্রনাথের পরে ঢাউস কিতাব লিখেছেন, রাজা রামমোহন রায়ের পরে ঢাউস কিতাব লিখেছেন। অথচ রাজা রামমোহন রায়কে কিন্তু ছোটো করেছিলেন, পিগমি বলেছিলেন। রাজা রামমোহন রায় তিলককে পিগমি বলেছেন। মহাত্মা গান্ধী এই মুসলিম প্রভাবিত যারা হিন্দু ছিলেন দাদু নানক কবির এদের তুলনায়। তাহলে এই যে দাদু নানক কবির এরা হলে ইসলামী জামানায় এদের আবির্ভাব, ইসলামের উত্থান পর্বে এরা ইসলামের যে আত্মনির্ভরশীলতা এটা হিন্দুইজমের মধ্যে ঢুকিয়েছিলেন। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই বেগম রোকেয়া কিন্তু প্রচণ্ডভাবেই বর্ণবাদ বিরোধী ছিলেন, আর এই পুরুষবাদ বিরোধী ছিলেন, রেসিস্ট ছিলেন না, সেক্সিস্ট ছিলেন না কে এই বেগম রোকেয়া। এবং এই বর্ণবাদের বিরুদ্ধে ছিলেন কিন্তু আমাদের এই বুকাটি ওয়াশিংটন ছিলেন টাস্কেগি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা। টাস্কেগি স্কুল, পরে টাস্কেগি ইনস্টিটিউট হয়, পরে টাস্কেগি ইউনিভার্সিটি হয়। কালোদের ইউনিভার্সিটি আজও পৃথিবীতে অত্যন্ত বিখ্যাত। তো এই বুকাটি ওয়াশিংটনও কিন্তু রেসিস্টও ছিলেন না, সেক্সিস্টও ছিলেন না। তাহলে এই বুকাটি ওয়াশিংটন কিন্তু প্রচণ্ডভাবেই আমাজন রিভারের কথা বলেছেন। ছোট নদী থেকে আমাদের আমাজনের দিকে আমি নিয়ে যেতে চাচ্ছি। রবীন্দ্রনাথের ছোট নদী থেকে বুকাটি ওয়াশিংটন যে বিশাল আমাজন রিভারের দিকে নিয়ে যেতে চেয়েছিলেন, বা ইকবাল যে জিন্দারুদের দিকে নিয়ে যেতে চেয়েছিলেন, যে জীবন্ত প্রবাহিনী, মানুষের মধ্যে আশা ভরসা, মানুষের মধ্যে পরিশ্রম, এগুলো নিয়ে আসবে। এবং দুজনেই কিন্তু প্রচণ্ড পরিশ্রম করেছেন, পরিশ্রম করতে করতেই মারা গেছেন দুইজনে। একদিকে তারা স্কুল চালাইছেন, ইউনিভার্সিটি চালাইছেন, আবার তারা লেখালেখি করেছেন, বই পড়েছেন, এবং কী করেছেন, মোরাল দিয়েছেন মানুষের মধ্যে, নিগ্রোদের মধ্যে দিয়েছেন। বুকাটি ওয়াশিংটন মেরুদণ্ডের মতো বা একটা ফায়ার দিয়েছেন। কে দিয়েছেন? বুকাটি ওয়াশিংটন। তার ফলে কিন্তু বেগম রোকেয়া এই বুকাটি ওয়াশিংটনের যে সেই উদ্দীপনা থেকে কিন্তু বারাক ওবামার জন্ম। তো বারাক ওবামা কিন্তু তিনটা বইয়ের কথা তিনি বারবার তার তিনটা লেখা বই আছে, ওগুলো পড়লে আপনি বুঝতে পারেন যে বুকাটি ওয়াশিংটনের কত প্রভাব ছিল বারাক ওবামার করে। তো এই তিনটা বই কী বারাক ওবামার একটা হলো গিয়া, বারাক ওবামার বইগুলো হলো গিয়া যে নাম কি বলে প্রমিসড ল্যান্ড, তারপরে হলো গিয়া ড্রিমস ফ্রম মাই ফাদার, আরেকটা অর্ডার সিটি অফ হোপ। তা আরেকটা হলো কি, আর ঈশেরও আমরা যদি কথা বলি তাহলে এই নাম কি বলে এই ঈশের পরে যে প্রচণ্ডভাবেই পাকিস্তানি ফিলোসফি বেগম রোকেয়ার উপরে কাজ করেছে, সেটা কিন্তু অনেকেই সেটা হাইড করতে চান, কিন্তু হাইড করার কিছু নাই। কারণ পাকিস্তানি ফিলোসফিটা ছিল জার্মান দর্শন ভিত্তিক। এই জিনিসটা বুঝতে হবে যে বেগম রোকেয়ার যে পড়াশোনাটা এটা মানে
ঈশের প্রভাবে গড়ে উঠেছিল। পরে বেগম রোকেয়া কোনোদিনই ঈশের সাথে এই বেগম রোকেয়া এত পড়াশোনা করতেন, তিনি ওই সময় পুরুষদের থেকেও বেশি পড়াশোনা করেছেন এবং তিনি প্রচণ্ড অমানসিক পরিশ্রম করতেন যাতে তার স্কুলের জন্য মেয়েদেরকে নিয়ে আসা যায়। ওই সময় বলতো মেয়েরা কী পড়াশোনা করবে, বাংলাদেশে এটা বলা হতো। তো এই বঙ্গভূমিতে মুসলিম ঘরের মেয়েদেরকে বলা হতো এবং হিন্দু ঘরের মেয়েদেরকেও বলা হতো যে মেয়েরা কী পড়াশোনা করবে। তাহলে এই জিনিসটা বুঝতে হবে যে তার কথাবার্তা কিন্তু তসলিমা নাসরিন তো না, তিনি তসলিমা নাসরিন শুধু বেশিরভাগ ক্ষেত্রে মুসলমানদেরই সমালোচনা করেছে, হিন্দুদের সমালোচনা করেননি। কিন্তু এই বেগম রোকেয়া কিন্তু হিন্দু মুসলমান সবাইকেই সমালোচনা করতেন। তার প্রবন্ধ আছে নারী পূজা, তারপরে রসনা পূজা, যেটা আমরা রসনা বিলাস নামে অনেকে পড়েছি, কিন্তু আসলে এটার নাম ছিল রসনা পূজা। তা তিনি এতটাই বেগম রোকেয়া উর্দু সাহিত্য পড়াশোনা করেছিলেন যে তিনি বাংলা ভুলতে বসেছিলেন বেগম রোকেয়া। তো এই যে তার ফলে তিনি এই প্রচণ্ড জ্ঞান গবেষণার দিকে তিনি এত পড়াশোনা করেছিলেন যে ওই সময়কার যারা পুরুষ ছিল, এবং তিনি এটাও বলেছিলেন যে বাংলার পুরুষদেরকে তিনি বলেছিলেন সাহসিকা, পদ্মিনী। তো কী জন্য? কারণ বাংলায় যারা ওই সময় রবীন্দ্র যুগ ছিল প্রচণ্ড, আর রবীন্দ্র যে এই ললিত কলা টাইপের মেয়েলি টাইপের গানগুলো গাচ্ছিলেন, এর ফলাফলে বেগম রোকেয়া কিন্তু এই কথাগুলোই বলেছিলেন যে বাংলার পুরুষরা হলো সাহসিনী, সাহসিকা, তারপরে কি নায়িকা, তারপরে কি এই পদ্মিনী, এইগুলা না। তো এই যে এইগুলাকে বলার কারণ হলো গিয়া তিনি মানে বাঙালি পুরুষদের মধ্যে, বিশেষ করে মুসলমান পুরুষদের মধ্যে পড়াশোনা দেখছিলেন না, আর মেয়েদের আর এই বাঙালি হিন্দু যেগুলো তাদের মধ্যে এই ইকে দেখছিলেন না, ওই যে পুরুষবাদটাকে দেখছিলেন না। কিন্তু যেহেতু তিনি বাঙালি পুরুষকে এভাবে অপমান করেছেন, যেহেতু তিনি উর্দু জানতেন, কাজেই তার তুলনীয় পুরুষ কারা এটা তো বুঝলে বোঝা যায়। পুরুষ হিসাবে তিনি মির্জা গালিবকে বোঝাচ্ছেন, ইকবালকে বোঝাচ্ছেন, আকবর এলাহাবাদীকে বোঝাচ্ছেন, আলতাফ হোসেন হালিকে বোঝাচ্ছেন। তো বাঙালি মুসলমানকে আলতাফ হোসেন হালি পড়ে না। তো ফলে বাঙালি এই যে আমি একটা এই বই পড়লাম সেদিন, বইটাতে 19টা প্রবন্ধ আছে ফ্যাসিবাদের পরে। তো এখানে এখানে ওইটার নাম সেকেলে ফ্যাসিবাদ। সেখানে দেখা যায় যে 19টা প্রবন্ধের মধ্যে কে প্রবন্ধ লিখেছেন সেখানে এই ফ্যাসিবাদের পরে এই বুদ্ধদেব বসুর প্রবন্ধ আছে, হ্যাঁ, তারপরে মানে পশ্চিমবাংলার সমস্ত, কিন্তু একটাও মুসলমানের প্রবন্ধ নাই। তো এর ফলে হয়েছে কি, মানে ওই সময় যে বাঙালি মুসলমান যে পড়াশোনাই করেনি সেভাবে শিক্ষাগোষ্ঠী বলি আর যাই বলি, ফ্যাসিবাদ বিরোধী কিন্তু তাদের সেই প্রবন্ধগুলো আসেনি। কারণ রবীন্দ্র টলস্টয় তাদের কেমনভাবে জাকড়ে রেখেছিল যে তারা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে সেভাবে প্রতিবাদ দাঁড় করতে পারেননি। কিন্তু এখন 24-এর পরে কিন্তু আমাদের এখানে অনেকেই নিটশে পড়ছেন, এই বার্ট্রান্ড রাসেল পড়ছেন, অনেকেই জাপাল সাত্র পড়ছেন। তো কাজেই বাংলাদেশের এই অনেকেই আল্লামা ইকবাল পড়ছেন, তাদের উপর ভিডিও বানাচ্ছেন বাঙালি মুসলমান। তো কাজেই এই স্বৈরাচারের বিরুদ্ধে যে প্রতিবাদ উত্তর ভারতে ছিল বিশেষ করে, বা আছে এখনও, যে এই আল্লামা ইকবাল তো বলেছিলেন যে সিজারের সমস্ত রক্তের তুলনায় কারো উজুর এক ফোঁটা পানি। সিজার হলেন গিয়ে সেই স্বৈরাচার যিনি রুবিকন ক্রস করেছেন। তো আল্লামা ইকবাল বলেছিলেন যে সিজারের সমস্ত রক্তের চেয়েও এই সত্য সাক্ষ্য দেওয়া কানোয়ারের উজুর এক ফোঁটা পানি মূল্যবান। তো খুন পানির উদাহরণ কিন্তু বারবারই উত্তর ভারতে এসছে। যেমন অমিতাভ বচ্চনের একটা কথাই আছে, আপনার তো খুন পানি জিনা মারনা বেমানি। তো আমার রক্ত তো পানির মতো, আর আমাদের তো বেঁচে থাকার কোনো অর্থ নাই। তো এই যে খুন যখন পানির সাথে তুলনা করা হচ্ছে, তো এই জিনিসটা কিন্তু মির্জা গালিবও করেছেন, আল্লামা ইকবালও করেছেন। ফলে ওখানে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে কিন্তু প্রচণ্ড প্রতিবাদ আছে উত্তর ভারতের। ফলে শেখ মুজিবের মৃত্যুর পরে কিন্তু ওখানে একটা হয়েছিল, মুভি হয়েছিল। মুভিটার নাম হলো গিয়া নাম কি বলে, আপনারা দেখতে পারেন, নিশান্ত বা রাত্রি ভোর। তো এই জিনিসটা আমাদের এখানেও কিন্তু রাত্রি ভোর হয়েছে। কিসের পরে? এই নাম কি বলে, এই 24-এর গণ আন্দোলনের পরে। এরপরে আর কেউ ফ্যাসিবাদ তৈরি করতে পারবে না বলে আশা করি। এবং এই বাঙালি যখন এরপর থেকে বাঙালি মুসলমান স্পেশালি যখন তারা পড়বেন, বেগম রোকেয়া পড়বেন, তারা বুকাটি ওয়াশিংটনে পড়বেন, এই কালো মানুষের উন্নতি, তারপর নারীদের উন্নতি, দুটোই আমাদের দরকার। তো এবং আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক বাটন ক্লিক করুন। ধন্যবাদ।